ডক্টর ইউনূসকে আসলে এটার জন্য একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। দেখেন, আমি ডক্টর ইউনূসের হ্যাটার্স না। আমরা যেটা নিয়ে সমালোচনা করি, যখন কোনো নির্দিষ্ট বিষয়ের উপর একটা ডকুমেন্টারি অথবা এমন একটা এভিডেন্স অথবা এমন একটা সাক্ষ্য প্রমাণ হাতে চলে আসে যে এটা নিয়ে কথা বলা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। ডক্টর ইউনূসকে আসলে এটার জন্য একটা দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। দেখেন, আমি ডক্টর ইউনূসের হ্যাটার্স না। আমরা যেটা নিয়ে সমালোচনা করি, যখন কোনো নির্দিষ্ট বিষয়ের উপর একটা ডকুমেন্টারি অথবা এমন একটা এভিডেন্স অথবা এমন একটা সাক্ষ্য প্রমাণ হাতে চলে আসে যে এটা নিয়ে কথা বলা যায়। আমরা প্রত্যেকেই জানি যে হায়াত মত সবই আল্লাহর হাতে, বা মানুষের উপরও কিছু জিনিস ছাড়া হয়েছে। যেমন আপনি একটা হুন্ডা চালাবেন, তো আপনাকে একটা হুন্ডা চালাইতে হইলে পাকাপোক্তভাবে ড্রাইভিং শেখার পরে হেলমেট, সঠিক কাগজপত্র, গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা আপনার গাড়িটা নিয়ে রাস্তায় বের হওয়া উচিত। এমনকি ট্রাফিক যে নিয়ম কানুন আছে সেগুলো মানা উচিত। এরপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, কিন্তু আপনার যদি প্রস্তুতিতে কোথাও ঘাটতি থাকে, তারপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনি বলেন যে না, এটা আল্লাহর হাতে, এটা মানা যায় না। তো বাংলাদেশে হামে এ পর্যন্ত সম্ভবত প্রায় 400 প্লাস মাইনাস শিশু মারা গেছে, অর্থাৎ 400টা পরিবারের সুখ, শান্তি, স্বপ্ন সবকিছু অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেছে। মানে পরিবারগুলো এখন চোখে মুখে কি দেখছে? অন্ধকার। অনেকে হচ্ছে বেঁচে থাকার যেই স্বাবলম্বী ছিল বা অবলম্বন ছিল, কারোর একটা বাচ্চা 20 বছর, 15 বছর, 10 বছর পরে বাপমা হয়েছিল, ওই সন্তানটা হামে মারা গেছে। এটার সাথে দায়ভারের সম্পূর্ণ বিষয়টা ডক্টর ইউনূস কোনোভাবেই তিনি এড়াতে পারেন না। এতদিন বিষয়টা নিয়ে আমি কথা বলিনি, কারণ মনে করতাম যে পলিটিক্যালি হয়তো একটা বক্তব্য অনেকে দিচ্ছে। বাট আজকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ডক্টর ইউনূস ওরফে মাঝে মাঝে আবার চলে আসে সুদি ইউনূসকেই সম্ভবত মানুষ এই কারণে বলে, কারণ এখানে তিনি যেটা করছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট দেখেন, বাংলাদেশে যে সাম্প্রতিক সময় হামের যে প্রাদুর্ভাব বা যে মৃত্যুর কারণগুলো ঘটছে, এর বড় কারণ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে টিকার ঘাটতি এবং নিয়মিত টিকাদানের দুর্বলতাকেই অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের বা যে কোনো সরকারের রেগুলার কিছু কর্মকাণ্ড আছে রাষ্ট্রের জন্য। তো ডক্টর ইউনূস তো ব্যস্ত ছিলেন তার গ্রামীণ ট্যাক্স মাফ করা, গ্রামীণ ব্যাংকের লাইসেন্স করা, আদম ব্যবসার লাইসেন্স করা, এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। কাউকে তেল মারা, আমেরিকার সাথে চুক্তি করা, নিজেকে রাষ্ট্রের ভিভিআইপি হিসাবে সংবিধান সংশোধন করা, আপনার রেজুলেশন তৈরি করা, কিন্তু অতি গুরুত্বপূর্ণ। তো উনি এবং ওনার সরকার এরকম অনেক কিছুতে ব্যস্ত ছিলেন। তো যার কারণে রাষ্ট্রের যে নিয়মিত কর্মকাণ্ড, এ ব্যাপারে ওনাদের কোনো দায়বদ্ধতা নাই বা আসলে কোনো জবাবদিহিতা নাই। আজকের দিনে আমার মনে হয় যে বর্তমান ক্ষমতাসীন সরকারের উচিত এই ব্যাপারে ওনার বিরুদ্ধে একটা আমি জানি না রাষ্ট্র কিভাবে ব্যবস্থা নেবে, কিভাবে জবাবদিহিতার আওতায় আনবে। যদি আজকে এই কাজ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর সাথে কানেক্টেড হতো, নতুন করে 5টা মামলা হইতো। এখন আমি যে রিপোর্টটি দিচ্ছি, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা তারা প্রকাশ করছে যে গত 23 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা রিপোর্ট প্রকাশ করেছে, আর সেই প্রতিবেদনে এই তথ্যটি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 2026 সালের জানুয়ারি থেকে বাংলাদেশে হামের সংক্রমণ স্পষ্টভাবে বেড়েছে। দেশের 8টি বিভাগের সবগুলোতেই এবং 64 জেলার মধ্যে 58টিতে রোগী শনাক্ত হয়েছে। এ অবস্থা জাতীয় পর্যায়ে হামের ব্যাপক সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনটি বলছে 2026 সালের 15 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত মোট 19,161 হাম রোগীর তথ্য পাওয়া গেছে। এছাড়া 2,973 জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এ সময়ে হাম সম্পর্কিত 166টি সন্দেহজনক মৃত্যু এবং 30টি নিশ্চিত সংক্রমণের মৃত্যুর তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আকস্মিক ভয়াবহ এই সংক্রমণের কারণটা উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটি বলছে, এবারের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে হাম নির্মূলের পথে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল।
2000 সালে প্রথম ডোজ টিকার কভারেজ ছিল 89%। 2016 সালে তা বেড়ে হয় 118%। অন্যদিকে দ্বিতীয় ডোজের কভারেজ 2012 সালের 22% থেকে বেড়ে 2024 সালে 121% পর্যন্ত পৌঁছে। অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের আগ পর্যন্ত এটা 121%ই ছিল। এমনকি ওই সময়ে হামের রোগী উল্লেখযোগ্যভাবে কমে আছে। তবে 2024-25 অর্থাৎ 2024-এর আগস্টের 5 এবং 25-এর যে সময়টা, ওই সময় হাম রুবেলা টিকার জাতীয় ঘাটতি এবং নিয়মিত টিকাদানের দুর্বলতায় বর্তমান প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে। এছাড়া 2020 সালের পর নিয়মিত গণটিকাদান না হওয়ার কারণেও ঝুঁকিপূর্ণ শিশুর সংখ্যা বেড়েছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য আওয়ামী লীগ সরকারের সময় যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে আরো 5টা মামলা করা উচিত। কেন? যে 2020 সালের পর কেন নিয়মিত গণটিকাদান কর্মসূচিটা বন্ধ করা হলো? দেখেন, এখানে আওয়ামী লীগ কানেক্টেড হোক, ইউনুস কানেক্টেড হোক আর পিউনুস হোক, প্রত্যেককেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই যে 400± পরিবারের মৃত্যুর খবর দেখলাম, এটা কতটুকু সঠিক জানি না, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট বলছে 200-র কাছাকাছি। তো এই মৃত্যুগুলো যে সকল পরিবারের হয়েছে তাদের যে ক্ষতিপূরণ টাকা দিয়ে কি সম্ভব? সম্ভব না। এখন কেন আওয়ামী লীগ সরকারের আমলেও 2020 সালের পর নিয়মিত গণটিকা দেওয়া হয়নি, এটা নিয়ে একটা জবাবদিহিতার ইস্যু আসতে পারে। ডক্টর ইউনূসের আমলেও কেন আসলে হয়নি? প্রতিবেদনে বলা হয়েছে টিকাবিহীন এবং অপর্যাপ্ত টিকা পাওয়া শিশুদের মধ্যে এই সংক্রমণ দীর্ঘমেয়াদী এবং গুরুতর সংকটের আশঙ্কা বাড়াচ্ছে। এবারের প্রাদুর্ভাব সামগ্রিকভাবে বাংলাদেশে হাম নির্মূলের পথে যে অগ্রগতি তৈরি হয়েছিল, আপনার এটার বিপরীত দৃশ্যের ইঙ্গিত দেখা দিয়েছে। তো এই রিপোর্টটা মোটামুটি অনেক বড় একটা রিপোর্ট। তা আমার কাছে মনে হয়েছে টোটাল রিপোর্টে এখানে যেটা সামনে আসছে যে 24 সালের কবে থেকে আসলে হামের টিকা দেওয়ার কথা ছিল, যে জন্য দেওয়া হয়নি। এটা কি আওয়ামী লীগ সরকারের পতনের আগে যদি হয়ে থাকে, এজন্য যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ছিলেন বা খুব শেখ হাসিনাও এটাও তিনি এটার বাহিরে যাইতে পারেন না, তিনিও এটার জন্য জবাবদিহিতার আওতায় আসতে হবে। কেন? কারণ ডক্টর ইউনূস তিনিও যদি জবাবদিহিতার আওতায় আসেন, রাষ্ট্র সিস্টেমে চলতে গেলে প্রত্যেকের জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ ডক্টর ইউনূস তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান, তার স্বাস্থ্যমন্ত্রী ছিল বা স্বাস্থ্য উপদেষ্টা ছিল। তো আওয়ামী লীগের সময় শেখ হাসিনাও ছিলেন রাষ্ট্রের প্রধান। তো 24-এর কখন থেকে এটার জবাবদিহিতারা যখন সামনে আসবে, কনফেশন সুযোগ দেওয়া হবে। কারণ এখন হয় কি, অনেক সময় যে ধরেন ওই যে আওয়ামী লীগ আমলে কোনো ঘটনা ঘটলে বিএনপি জামাত ওরা স্বাধীনতার শত্রু বা বিরোধী শক্তি, এরকম একটা ডায়লগ এটা অটো রেডি থাকতো। হাসান মাহমুদরা মানে ক্যামেরার সামনে বসলে এগুলোই বলতেন। আবার এখনো অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে আওয়ামী লীগ। আর ডক্টর ইউনূসের আমলে পুরোটাই কিন্তু আওয়ামী লীগের উপর চাপাই দেওয়ার একটা ইস্যু বা সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে যারা প্রধান আছেন, এখন শেখ হাসিনা তো দেশ ছেড়ে পলাতক, কোন এক সময় তো আসবে, বা তার স্বাস্থ্যমন্ত্রী পলাতক, একটু ডেটাগুলোকে অ্যানালাইসিস করে যেতে পারে যে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন 2020 সালের পর গণটিকাদান বন্ধ করলো, কেন 2024 সালের আসলে কোন সময় থেকে হামেরি টিকাগুলো দেওয়ার সুযোগ ছিল, কেন দেওয়া হয়নি, এগুলাকে বিস্তারিত তথ্য উপাত্ত যাচাই বাছাই করে প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কারণ এই যে মানুষগুলা মারা গেছে, কোনটাই এমপি মন্ত্রীর ছেলে মেয়ে না, তাদের টিকার ব্যবস্থা সবসময় হইয়া যায়, মারা যায় সবসময় গরিবের সন্তানরা। আর এটা নিয়ে রাজনীতিবিদরা রাজনীতি করবে, যারা টকশোলারা টকশো করবে, দিন শেষে আসলে কেউই কোনো কিছু এখানে পাবে না। এভাবে মরবে, আমরা মরবো, বিকজ উই আর গরিব। বাট এই বিষয়গুলো নিয়ে একটু স্পষ্ট হওয়া দরকার। বিএনপি ক্ষমতায় আসছে, আমরা মনে করি জবাবদিহিতার আওতায় প্রত্যেককে আনা উচিত। ভালো থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট হওয়ার পরেও রাষ্ট্র ক্ষমতায় বসার আগে ওনার নামকে অনেকে একটা শব্দ দিয়ে ব্যবহার করতেন, ওনাকে বলতেন সুদ ইউনূস। তো আমি মাঝে মাঝে বলতাম যে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমে আসলে সবাই সুদ দেয়, যারা ব্যাংকে টাকা রাখে, আমানত রাখে, সবাই আসলে সুদ খায়। এখন যার আওতায় যে ব্যাংক, সেটা হয়তো পার্ট অফ বিজনেস বা পলিসি বিজনেস, যাই হোক, এটার মধ্যে সারা বাংলাদেশের মানুষ কানেক্টেড কম বেশি। কিন্তু আজকে যে তথ্যটা আসছে ইসলামের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সিদ্ধান্ত আসলে কতটা সাংঘর্ষিক, আমি আশ্চর্য হয়ে গেছি। কালের কণ্ঠের যে প্রতিবেদন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ডক্টর ইউনূসের স্বাক্ষরিত একটি বাণিজ্যিক চুক্তি নিয়ে দেশে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ আছে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART চুক্তিটিকে সংক্ষেপে বলা হয়, এই চুক্তির অধীনে কিছু খাদ্যপণ্য আমদানির কথা উল্লেখ করেছে। আর তাতে
বাংলাদেশে নিষিদ্ধ শূকরের মাংস এবং শূকরজাত পণ্য আনারও সুযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। দেশের আমদানি নীতিতে আদেশ 2021 থেকে 24 অনুসারে যে 26 ধরনের পণ্য বাংলাদেশে আনা যাবে না, তার মধ্যে অন্যতম হল শূকর এবং শূকরজাত, শূকরের চর্বি অথবা মাংসযুক্ত অথবা শূকরের মাধ্যমে তৈরি হয় এমন সকল পণ্য। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে আপনার এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি করেছে আপনার কালের কণ্ঠ। বলা হচ্ছে যে ওই প্রতিবেদনটিতে শূকরের মাংস থেকে উৎপন্ন উপজাত পণ্য ব্যবহার করে তৈরি করা পণ্য আমদানি করা নিষেধ বাংলাদেশের আইনে। এটি নিষিদ্ধ হওয়ায় এই পণ্যের বাণিজ্যিক কোনো চাহিদা এবং উৎপাদন বাংলাদেশে নেই। তবে ব্যক্তি উদ্যোগে কোথাও কোথাও উৎপাদন হলেও সরকারি পর্যায়ে এই পণ্যের চাহিদা বা উৎপাদনের পরিমাণের কোনো তথ্য নেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এত সব বিধিনিষেধের পরও তার সরকারের ঠিক শেষ সময়ে তাড়াহুড়া কইরা আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই এআরটি নামক যে বাণিজ্য চুক্তিটি সেটা তিনি করেছেন। মুসলিম অধ্যুষিত দেশের সাধারণ মানুষের সঙ্গে এই চুক্তিকে অনেকেই ধর্মীয়ভাবে প্রতারণা বলে মনে করছেন বিভিন্ন সংগঠন, এমনকি এটা অফকোর্স মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। শুধু শূকরের মাংসই নয়, দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও চাহিদা না থাকলেও গরু, মুরগি, ডেইরি সহ যে কোনো বিভিন্ন ধরনের মাংস আমদানি উন্মুক্ত করতে এই চুক্তিতে বাংলাদেশের জন্য অনেকগুলো শর্ত রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যা মেনেও নিয়েছিল ডক্টর ইউনূসের সরকার। এছাড়া চুক্তি অনুসারে বিজ্ঞান ভিত্তিক এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ ছাড়া মার্কিন কোনো কৃষিপণ্য স্যানিটারি পরিদর্শনে বাংলাদেশ আটকাতে পারবে না বলেও হাস্যকর শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই শর্তের কারণে দেশে পর্যাপ্ত উৎপাদিত হয় এমন পণ্য যুক্তরাষ্ট্র থেকে আমদানির অনুমোদন দিতে হবে সরকারকে। এছাড়া দেশে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ধর্মীয় কারণে যে সকল পণ্য নিষিদ্ধ তারও অনুমোদন দিতে হবে, যা একদিকে দেশের বাজারকে প্রভাবিত করবে, অপরদিকে এই যে উত্তেজনাটা তৈরি হচ্ছে এটাই হবে। যদিও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্রের আদালতে ট্রাম্পের পাল্টা যে শুল্ক, এই শুল্ক ইস্যুটাকে আপনার থামানোর জন্য অথবা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক যেন বাংলাদেশের উপর বড় আকারে না পড়ে তার সরকারের মধ্যে আপনার এই চুক্তিটা আসলে তখন করা হয়েছিল। এছাড়া 60 দিনের নোটিশে উভয় পক্ষ চাইলেই এই চুক্তিটি বাতিল করতে পারবে বলেও আপনার বলা হয়েছে। তো বাংলাদেশের যে আমদানি নীতি আছে 2021-24 পরিশিষ্ট 1 ক্ষয়ের 8 ধারা অনুসারে, এটা কিন্তু আইনিভাবে আছে যে বাংলাদেশে জীবিত শূকর এবং শূকরজাত সব ধরনের পণ্য নিষিদ্ধ। এর আগের সরকারগুলোতেও আমদানি নীতিগুলোতেও এটা নিষিদ্ধই ছিল। অথচ ডক্টর ইউনূসের এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সই হয়েছে তাতে পরিশিষ্ট 2-তে বাংলাদেশের বাজারে বেশ কিছু পণ্য প্রবেশ করার শর্ত হয়েছে। এখন দেখেন এই যে বিষয়গুলা ডক্টর ইউনূস সরকার আসলে কেন করছে, হইতে পারে শুল্কের চাপ, আরেকটা হইতে পারে যে তিনি আমেরিকাকে খুশি করতে চাইছেন বিভিন্ন কারণে। তার বিলিয়নস অফ ডলার, অনেকে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে তার ইনভেস্টমেন্ট আছে, এমনকি আফটার সরকার পরিবর্তন বা পতনের পর তার ক্ষমতা হস্তান্তরের পর তার যে সেফটি বা যে কোনো ধরনের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র যেন অসন্তুষ্ট না হয়, সেই জন্য তিনি যতক্ষণ সরকারে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেক ধরনের চুক্তি করেছেন যা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়ভাবে আসলে কোনোটাই সামঞ্জস্যপূর্ণ নয়। কি জবাব দিবেন ডক্টর ইউনূস? ভালো থাকুন।